রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাশ করেনি কেউ। রাজনীতিতে যারা একেবারে এতিম তারা পিআর পদ্ধতি চায়। বিএনপি আওয়ামী লীগ নেতা মিলে চাঁদা দাবি, থানায় অভিযোগ। হাসিনার অডিও রেকর্ডিং নিয়ে যা বললেন মাহফুজ আলম। এবং সর্বশেষ জানাবো শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রথম দিনের আলোচনা সম্পন্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি আওয়ামী লীগ নেতা মিলে চাঁদা দাবি, থানায় অভিযোগ। কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি ও আওয়ামী লীগ নেতা মিলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন বন্দবের ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মনিরুর রহমান মামুন, উপজেলার তাঁতি দলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ও বন্দবের ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন। ভুক্তভোগী মোতালেব হোসেন উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারি বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী। লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোতালেব হোসেন সিটি ব্যাংকের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছেন। রাতে 9:30টার দিকে বন্দবের ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মনিরুর রহমান মামুন, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ও বন্দবের ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন তাকে জিম্মি করে 50,000 টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ওই ব্যবসায়ীকে গালিগালাজ করেন। এ সময় তার চিৎকারে জিয়াউর রহমান সহ কয়েকজন তাকে রক্ষা করেন এবং স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি রৌমারী থানায় অভিযোগ করেন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ আছে বলেও জানান ওই ব্যবসায়ী। এ বিষয়ে অভিযুক্ত বন্দবের ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মনিরুর রহমান মামুন বলেন, ঘাটটি আমার নামে। মোতালেব ও তার ভাই ট্রলার দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছেন। ঘাটের টোল আদায়ের টাকার জন্য সিটি ব্যাংকে গেলে তিনি আমাদের উল্টো গালিগালাজ করতে থাকেন। বক্তব্য জানতে বন্দবের ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের ফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। রংপুর বিভাগের ১৩ বিদ্যালয়ে পাশ করেনি কেউ। রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাশ করেনি। এই ১৩ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৯৮ জন। দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এই তথ্য জানা যায়। এবার দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১,৮২,৪১০ জন শিক্ষার্থী। পাশ করেছেন ১,২২,১৪৬ জন, ফেল করেছেন ৬০,০৮৮ জন। গড়ে পাশের হার ৬৭.০৩%। রংপুর বিভাগের ৮ জেলার ২,৭৮২টি বিদ্যালয়ের মধ্যে শূন্য পাশের হার বিদ্যালয়ের সংখ্যা ১৩টি। শতকরা ১০০ পাশ করা বিদ্যালয়ের সংখ্যা ৪৮টি। উল্লেখ্য, গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ছিল ৭৮.৪৩। সেই হিসাবে এবারে পাশের হার কমেছে। জিপিএ 5 প্রাপ্তিতে এই হার কমেছে। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১৮,১০৫, এবার পেয়েছে ১৫,০৬২ জন। হাসিনার অডিও রেকর্ডিং নিয়ে যা বললেন মাহফুজ আলম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ডিং সামনে এসেছে, যা থেকে জানা যায় যে জুলাই আগস্টে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন নিজেই। বিবিসির যাচাই করা ওই অডিও রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দেন এবং তারা যেখানেই তাদের পাবে গুলি করবে। অজ্ঞাতনামা একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, হাসিনার অডিও এসেছে, ভিজুয়াল ও আসবে শীঘ্রই, সত্য প্রকাশিত হবেই। রাত ৮টা ৪ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। এদিকে ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন সূত্র বিবিসি জানিয়েছে, গত বছরের ১৮ জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ফোনালাপের অডিওটি চলতি বছরের মার্চের শুরুতে কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে হাসিনার কলের সংখ্যা ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলো যাচাই করা হয়নি। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্টদের দিয়েও এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছেন এবং তারা এটিতে এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলছে, ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল।
ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলে অডিওটি হেরফের করা হয়নি। তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে। অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পায়নি। শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রথম দিনের আলোচনা সম্পন্ন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক সংক্রান্ত দ্বিতীয় দফা আলোচনা প্রথম দিনের মতো সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনে এই আলোচনা শুরু হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম দিন দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের রাজধানীতে আলোচনায় অংশ নেন। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংক্রান্ত সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। দুই পক্ষ আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় ফের বৈঠকে বসবে। শুক্রবারও আলোচনা চলবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর 35% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বার্তা দিয়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এর আগে এপ্রিলে ট্রাম্প 37% শুল্ক আরোপ করেছিলেন। পরে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরু হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। রাজনীতিতে যারা একেবারে এতিম তারা পিআর পদ্ধতি চায়। রাজনীতিতে যারা একেবারে এতিম তারা পিআর বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। তিনি বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করবেন, কোন লোক দিনরাত কাজ করবেন, সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়, বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এদেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে অভ্যস্ত, তারা এই পদ্ধতিতে বিভ্রান্ত হবে। বিএনপির এই সিনিয়র নেতা নির্বাচন পেছানো ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংয়ে যদি না থাকে তাহলে সংস্কার করবে কিসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।